যেখানেই রহস্য সেখানেই গোয়েন্দা। ব্যাপারটা ঠিক ওই যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় বিষয়টার মতন। জানেন তো, কিছু কিছু বিষয় আছে যা আমরা কখনোই ত্যাগ করতে পারি না, যেমন শ্বাসকষ্ট হওয়ার পরও সিগারেট এবং বিয়ের পরও প্রেমিকার দেওয়া প্রথম চিঠি। ঠিক তেমনই এই গোয়েন্দা। যতই নতুন বিষয় আসুক না কেন, এই রহস্য আমাদের আবেগে রক্তে মিশে থাকবেই। চলুন গল্পে ফেরা যাক। আমাদের আজকের গল্প লেখক সাগর ঘোষের কলমে গোল্ডেন ইগল রহস্য। নমস্কার, আমি সমু মানে সমর মজুমদার। আমার বয়স এখন 20। সুরেন্দ্রনাথ কলেজে বাংলা অনার্সের ছাত্র। বাংলা সাহিত্য আমার প্রচুর পছন্দের। মাধ্যমিক পরীক্ষাতেও বেশ ভালো নম্বর পেয়ে পাশ করেছিলাম আমি। চাইলে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। সাহিত্য বিভাগেই ভর্তি হয়েছিলাম। এরপর হায়ার সেকেন্ডারি পাশ করে সোজা বাংলা অনার্স নিয়ে ভর্তি হই সুরেন্দ্রনাথ কলেজে। আমার অনেক বন্ধুকেই বাড়ির চাপে পছন্দের বিষয় ছেড়ে বাড়ির পছন্দ করা বিষয় নিয়ে পড়তে হচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে এই ব্যাপারটা হয়নি। বাবা শুধু একবার জানতে চেয়েছিল, তা সমু, কি নিয়ে পড়বি ভাবছিস? তাতে আমি বলেছিলাম যে আমি আর্টস নিয়েই পড়ব। একগাল হেসে বাবা বলেছিল, বেশ তো, বাংলা ভাষা তো আমাদের গর্ব, তা নিয়ে পড়াশোনা করাও গর্বের ব্যাপার। আসলে আমার বাকি বন্ধুদের বাড়ির লোকেরা যেমন তাদের উপর নিজেদের ইচ্ছাটা চাপিয়ে দিয়েছে, আমার বাড়ির লোকেরা তার একেবারে বিপরীতমুখী। বাবা বলেন, যার যেদিকে ঝোঁক সে সেই কাজেই সবচেয়ে বেশি উন্নতি করবে। জোর করে অন্য কিছু করালে তার ইচ্ছে নষ্ট হবে। পড়াশোনা ছাড়া আমি গল্পের বই পড়তে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি, অল্প স্বল্প গিটারও বাজাতে পারি। এছাড়া লেখালেখি করি টুকটাক। এসব ছাড়া ক্রিকেট, ফুটবল, মায়ের বকুনি, বাবার কাছে গল্প শুনে আমার বেশ দিন কেটে যায়। বাবার কাছে বসে গল্প শুনি, তা মানে আবার বাচ্চাদের মতন রূপকথার গল্প নয়। আমার বাবা চন্দ্রকান্ত মজুমদার, লালবাজারের গোয়েন্দা বিভাগে একজন অফিসার। কোনো কেস সলভ হওয়ার পর বাবা আমাদের সকলকে সেই কেসটা শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা বলে। কি করে ক্রাইম হলো, কিভাবে ছোট ছোট ক্লু ধরে সেই ক্রাইমের রহস্যভেদ করা হলো, কি করে ধরা পড়ল ক্রিমিনাল, সব কিছু। আর সত্যি বলতে কি, আমি, মা আর আমার বোন মিলি হাঁ করে শুনি সেসব গল্প। যাদবপুর রেল স্টেশন থেকে হাঁটা পথে মিনিট 5 গেলেই আমাদের বাড়ি। আমাদের আদিবাস যদিও মহেশতলা নামের একটা গ্রামে, কলকাতা শহর থেকে বেশ অনেকটা দূরে, কিন্তু বাবার যা কাজ তার জন্য কলকাতা শহরের বুকে থাকলেই সুবিধা। প্রথমে বাবা ঘর ভাড়া করে থাকত, পরে বাড়িটা বানান। বাড়িতে লোক সংখ্যা মাত্র 5 জন, বাবা, মা, মিলি, আমি আর দাদাভাই। বাবা সারাদিন কাজের চাপে ব্যস্ত থাকে, মাও ব্যস্ত থাকে বাড়ির নানান কাজে। মিলি পড়ে ক্লাস 8-এ। সেও আমার মতো গল্পের বইয়ের পাগল। সারাদিন ও নিজের পড়াশোনা আর গল্পের বই নিয়েই থাকে। আর আছে দাদাভাই, আমার সব থেকে প্রিয় বন্ধু। আমার আর দাদাভাইয়ের বয়সের পার্থক্যটা 10 বছরের মতো হলেও আমাদের সম্পর্কটা একেবারে সমবয়সী বন্ধুদের মতো। আজ আমি আমার এই দাদাভাইয়ের একটা দারুণ রোমাঞ্চকর কীর্তির গল্প বলবো, কিন্তু তার আগে আমার এই দাদাভাইয়ের পরিচয় দেওয়াটা খুব দরকার। দাদাভাইয়ের ভালো নাম অরণ্য কুমার মজুমদার, আমার জ্যাঠার ছেলে। দাদাভাই যখন অনেক ছোট তখনই একে একে জ্যাঠা আর জ্যাঠাইমা মারা যান। সদ্য বছর 3 হয়েছে ও প্রেসিডেন্সি কলেজের অঙ্কের প্রফেসর হয়েছে। দাদাভাই অত্যন্ত প্রতিভাবান।
আমি যেগুলো পারি সেগুলো তো ও আমার থেকে ভালোই পারে। তাছাড়া ওর একটা দারুণ ক্ষমতা আছে, সেটা হলো নতুন কিছু খুব অল্প সময়ে আয়ত্ত করতে পারে। বইয়ের গোয়েন্দাদের যেমন দারুণ পর্যবেক্ষণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়, দাদা ভাইয়ের সেই ক্ষমতা খুব ভালোই আছে। আমার মনে হয় তাদের থেকে অনেক বেশি। এছাড়া ওর মাথায় প্রচণ্ড বুদ্ধি। কলেজেও এই 3 বছরেই দারুণ খ্যাতি লাভ করেছে সে। কলেজের প্রত্যেকেই প্রফেসর একের দারুণ ভক্ত তার দারুণ ব্যক্তিত্বের। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার সাথে মানানসই পেশিবহুল সুঠাম স্বাস্থ্য আর প্রচণ্ড বুদ্ধির অধিকারী প্রফেসর একে যে গোয়েন্দা হিসেবেও বেশ খাপ খেয়ে যেতে পারে, সেটা আমার অনেকবারই মনে হয়েছে। দাদাভাইয়ের বুদ্ধির জোর এতটাই যে কোনো মহা পেঁচালো কেসে পড়ে হাবুডুবু খেলে বাবাও দাদাভাইয়ের কাছে সাহায্য চান। আর অদ্ভুতভাবে দাদাভাই যেমনভাবে কেসটাকে এগোতে বলে তেমনভাবে গিয়ে কেসগুলো সলভ করে ফেলে পুলিশ। প্রাইভেট ডিটেকটিভ হওয়ার জন্য আমি ওকে অনেকবার বলেছি, কিন্তু ও আগে সিরিয়াসলি নেয়নি। কিন্তু এখন বেশ কয়েকটা কেস সমাধান করার পর এই প্রফেসর একের সুনাম আর কনফিডেন্স বেশ বেড়েছে। তাই আমার কথাটা ও এখন একটু ভেবে দেখবে বলেছে। যাই হোক, পরিচয় পর্ব অনেক হয়েছে, এবার ঘটনাটা বলতে শুরু করি। নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে নেমেছি, তখন বাজে 8:30। স্টেশন থেকে বেরিয়ে রাস্তার পাশে ফুটপাতে আমি আমাদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, আর দাদাভাই গেছে আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করতে। কিন্তু সেই যে গেছে তো গেছে, আর পাত্তা নেই। আধ ঘন্টা হয়ে গেছে আমি দাঁড়িয়েই আছি। বারবার ফোন করলেও রিং হয়ে কেটে যাচ্ছে ফোন। প্রচণ্ড রাগ হলো দাদাভাইয়ের উপর। এবারে আমরা কোথায় যাচ্ছি সেটাও আমায় জানায়নি, শুধু জানি পাহাড়ে যাচ্ছি। ঘুরতে যাওয়ার দিন 3 আগে হঠাৎ এক রাত্রিবেলা খাওয়ার পরে আমায় এসে সে বলল, তৈরি থাকিস, দিন 2 পরে বেরোবো। আমি জানতে চেয়েছিলাম কোথায় যাচ্ছি আমরা। কথা শুনে ও বলেছিল, পাহাড়ি অঞ্চলেই যাব, নতুন জায়গা, কোনোদিন নাম শুনিসনি, এটুকুই জেনে রাখ, বাকিটা গিয়ে দেখবি। এর আগেও আমি আর দাদাভাই অনেক অজানা জায়গায় ঘুরেছি, কিন্তু কোনো বাড়ি এমন করেনি ও। আগে থেকে প্ল্যান করে যাওয়া হতো, আর একদম প্ল্যান মাফিক কাজ, নইলে দাদাভাইয়ের রাগের শিকার হতে হয়। কিন্তু এইবার কি হলো? কোনো বিপদ হলো না তোর? আধ ঘন্টার উপর চুপচাপ দাঁড়িয়ে আছি, এইসব ভুলভাল চিন্তার শিকার হচ্ছি। এমন সময় ফোনটা এলো। দাদাভাইয়ের ফোন দেখেই রিসিভ করে রাগে ফেটে পড়লাম। বললাম, কোথায় তুই? এতক্ষণ সময় লাগার কারণ কি? একটা ফোন রিসিভও করছিস না, নিজেও ফোন করছিস না। আমি এখানে একা দাঁড়িয়ে চিন্তায় মরছি। আমার কথাগুলো সব শুনে শান্ত নরমভাবে দাদাভাই বলল, সরি, ভেরি সরি সোমু, ফোনটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। গাড়ি রিজার্ভ করতে অনেক দূর আসতে হয়েছিল, গিয়ে তোকে সব বলছি। তোকে যেখানে দাঁড়াতে বলেছিলাম সেখানেই আছিস তো? হ্যাঁ, সেখানেই আছি। তোর আর কত সময় লাগবে? এই তো এসে গেছি, আর একটু দাঁড়া। মিনিট 10 মধ্যেই একটা কালো রঙের টাটা সুমো এসে থামল। গাড়ির পাল্লা খুলে দাদাভাই আমাকে ভিতরে আসতে বলল। আমি একটু রাগ দেখিয়ে কোনো কথা না বলেই আমার আর ওর ব্যাগ দুটো ওকে দিয়ে নিজেও গাড়ির ভেতরে গিয়ে বসলাম। চলতে শুরু করলো আমাদের গাড়ি। মিনিট 2 সব চুপচাপ। এরপর দাদাভাই আমাকে বলল, তোর রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমার কিছু করার ছিল না। স্টেশন থেকে গাড়ির রিজার্ভেশন সেন্টার অনেকটাই দূরে, ওদিকে যাওয়ার কোনো গাড়িও পেলাম না, ফলে হেঁটেই যেতে হলো। আর ফোনটা তো সাইলেন্ট ছিল বললামই। না না, ঠিক আছে, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। রাস্তায় কোনো একটা খাবার দোকান পেলে? এরপর ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, সামাং ভাইয়া, याद है ना, ढाबा दिके तो रोक देना। हाँ, ড্রাইভার লোকটা ঘাড় না ঘুরিয়ে ঘর ঘরে গলায় বলল, हाँ साहब याद है,
কিছুক্ষণ পরে একটা ধাবার সামনে আমাদের গাড়ি থামল। আমরা গাড়ি থেকে নামলাম। দাদাভাই সামাং ভাইয়াকেও ডেকে নিল। 2টো করে তন্দুরি রুটি আর কষা মাংস খেয়ে বিল পেমেন্ট করে গাড়িতে এসে বসলাম আমরা। আমাদের গাড়ি চলতে শুরু করল। দাদাভাই একটা সিগারেট ধরালো। আমি আবার জিজ্ঞাসা করলাম, দাদাভাই এবার অন্তত বল আমরা কোথায় যাচ্ছি? না, এবারে আর দাদাভাই প্রশ্নটা এড়িয়ে গেল না। দাদাভাই বলতে শুরু করলো, আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানকার নাম স্কুলের সাধারণ জিওগ্রাফি বইতে পাবি না। জায়গাটার পরিচিতি খুবই কম। জায়গাটার নাম চুইখিম। চুইখিম? এটা এটা আবার জায়গার নাম হয় নাকি? আমার তাজ্জব হয়ে যাওয়া ভাবটা দেখে একটু হেসে আবার বলতে শুরু করলো দাদাভাই, হয়, এমনও নাম হয়। চুইখিম হলো একটা ছোট্ট অজানা পাহাড়ি গ্রাম। গ্রামটা অত্যন্ত শান্ত নিস্তব্ধ। সব মিলিয়ে গোটা 100 পরিবার তো বাস করে। পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রামটা দেখলে মনে হয় কোনো রূপকথার গল্পের ছোট্ট সুন্দর একটা পাহাড়ি গ্রাম। এখান থেকে কিছু দূরেই আছে সামথাং, এটাও আর একটা গ্রাম। সেখান থেকে নাকি অনবদ্য সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য দেখা যায়। আপাতত আমরা যাচ্ছি শিলিগুড়ি, সেখান থেকে বাগরাকোট, সেখান থেকে সোজা চুইখিম। জায়গাটার নাম একেবারেই অজানা হলেও কোথায় যাচ্ছি জানতে পেরে মনে একটা শান্তি অনুভব করলাম। এরপর আমাদের গাড়ি কখন যে শিলিগুড়ি থেকে বাগরাকোট পৌঁছে গেছিল তা বুঝতেও পারি না। বাগরাকোট থেকে চুইখিমের দিকে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে কয়েকবার চা খাওয়া হলো। বাগরাকোট থেকে 60 কিমি জঙ্গলে ঘেরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে বেশ ভালো গতিতেই আমাদের গাড়ি ছুটে চলল চুইখিমের উদ্দেশ্যে। রাস্তায় বেশ কিছু শুকনো নদী খাদ আছে, তাদের উপরে তৈরি করা আছে পাকা সেতু। রাস্তায় দাদাভাই সামাং ভাইয়াকে জিজ্ঞেস করল, भैया आप चुईखिम पहचानते हैं क्या? काम के लिए सिलीगुड़ी में हूँ, लेकिन मेरा जन्म चुईखिम में ही हुआ है। अच्छी तरह से पहचानता हूँ वो जगह। बहुत अच्छा, हमको गाइड कर देना थोड़ा। চুইখিমে যখন পৌঁছলাম তখন বেলা প্রায় 12:30। এখন নভেম্বরের মাঝামাঝি সময়। এখানে বেশ ঠান্ডা। বেলা বাড়ায় রোদটা খুব খারাপ লাগলো না। গ্রামটা খুব ছোট, অল্প কিছু আদিবাসী বাড়ি, প্রতিটাতেই হোমস্টের ব্যবস্থা আছে। বাড়িগুলো সুন্দর করে সাজানো, কাঠের তৈরি। অত্যন্ত শান্ত নিস্তব্ধ গ্রামটা। রাস্তার 2 ধার বাঁধানো আছে ফুল গাছের বেড়ায়। সবুজ জঙ্গল আর পাহাড়ে ঘেরা গ্রামটা যেন পাহাড়ের খাঁজে লুকোনো একখণ্ড সবুজ রুমাল। গ্রামের একদিকে ধার বরাবর সুঠাম লম্বা লম্বা গাছের সারি, আর অন্যদিকে আকাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কালিম্পং পাহাড়। দুদিক থেকে গাছগুলো আর কালিম্পং পাহাড় যেন সতর্ক নজর রাখছে এই ছোট্ট গ্রামটার উপর। ড্রাইভার সামাং ভাইয়াই জানালো তার মা আর বোন থাকেন চুইখিমেই। তাদের বাড়িতেই যেন আমরা থাকি। তাই করা হলো। 1টা নাগাদ এসে পৌঁছলাম সামাং ভাইয়ার বাড়িতে। বাড়িটা এখানকার বাকি বাড়িগুলোর মতোই কাঠের তৈরি। আমাদের জন্য একটা ঘর ছেড়ে দিল সামাং ভাইয়ার মা। সামাং ভাইয়ার বৃদ্ধ মা আর বোন দুজনেই বেশ হাসি খুশি মানুষ। আমাদের আশ্বস্ত করলেন যে আমাদের কোনো সমস্যা এখানে হবে না। ঘরে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে দাদাভাই বলল, এখন রেস্ট নিয়ে নে, বিকেলের দিকে বেরোনো হবে। যেমন কথা তেমন কাজ। ট্রেনে রাতে ঘুম হয়নি। তারপর বাকি দিনে ধকলে শরীর বেশ ক্লান্ত ছিল। বিছানায় গা এলাতেই ঘুমিয়ে পড়লাম। ঘুমটা ভাঙল দাদাভাইয়ের ডাকে। ধরপড় করে উঠে বসলাম। দাদাভাই হেসে বলল, তোকে নিয়ে বেড়াতে যাওয়া একদমই অর্থহীন, শুধু কুম্ভকর্ণের মতো ঘুম। উনি নাকি আবার লেখক হবেন, প্রকৃতির সৌন্দর্যের মাঝে ঘুমন্ত লেখক। খোঁচাটা আমার গায়ে লাগলেও কিছু বললাম না। বিছানা ছেড়ে উঠে মোবাইলের সময় দেখলাম। বিকেল 5টা বাজে। জামা প্যান্ট সোয়েটার গলিয়ে রেডি হয়ে গেলাম। বাড়ি থেকে সামাং ভাইয়াকে নিয়ে আমরা জায়গাটা একটু ঘুরতে বেড়ালাম। ফুলের বেড়ায় ঘেরা পথ দিয়ে হাঁটতে হাঁটতে জায়গাটা দেখছিলাম। দাদাভাই সত্যিই বলেছিল
ঘুমিয়ে কাটালে সত্যি মিস করে যেতাম প্রকৃতির সুন্দর সেই দৃশ্যগুলো। পাহাড়ি ছোট্ট গ্রামটার রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম আমাদের চারিদিকে ঘিরে রয়েছে সবুজ চাদরে মোড়া পাহাড়। কত দূর থেকে ভেসে আসা মেঘগুলো আমাদেরকে আলতো ছোঁয়া দিয়ে চলে যাচ্ছিল বরাবর। আমার মাথায় একটা ছোট্ট টোকা মেরে দাদাভাই বলল, কিরে, ঘুমিয়ে কাটালে এসব দেখতে পেতিস? সন্ধ্যে 6:30টার সময় আমরা গিয়ে উপস্থিত হলাম একটা চায়ের দোকানে। চা খাবার সময় সামাং ভাইয়া জানালো যে পরের দিন সকালে সে আমাদের নিয়ে একটা বিশেষ জায়গায় যাবে। সেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের দারুণ দৃশ্য দেখা যায়। দাদাভাই সে কথা শুনে সামাং ভাইয়াকে জিজ্ঞাসা করল, আজ দেখার মতো কিছু নেই? সামাং ভাইয়া জানালো কাছেই আদিবাসী হাট আছে। সারা দিন বেচা কেনার পর প্রতিদিন সেখানে আগুন জেলে আদিবাসীরা নাচ গান করে। ঠিক করা হলো চা খেয়ে যাওয়া হবে সেই হাটে। আমরা যখন হাটে ঢুকেছিলাম তখন বাজে 7:30টার মতো। হাট বন্ধ হলো 8টায়। তার কিছু পরেই হাটের মাঝামাঝি জায়গায় আগুন জ্বালিয়ে আঞ্চলিক আদিবাসীরা শুরু করলো তাদের উৎসব। দাদা ভাইও তার ক্যামেরা বের করে শুরু করে দিল ছবি তোলা। ছেলেমেয়েরা উভয়ই রঙিন জামাকাপড় পরে নাচ গান করছিল আগুনটাকে গোল করে ঘিরে। আগুনের হলুদ আলো তাদের উপর পড়ায় তাদের জামা কাপড়ের রং আরো ছিটকে বেড়াচ্ছিল। মন দোলানোর সুরে তারা গান গাইছিল। কত রকমের গান শুনলাম, চা বাগানের গান, পাহাড় ভাঙার গান, পাহাড়ি প্রেমের গান, আরো কত কি। অদ্ভুত এক পরিবেশের সাক্ষী যে আমরা হয়েছিলাম সেদিন মানতেই হবে। মুগ্ধ হয়ে দেখছিলাম নাচ। আমি, দাদাভাই, সামাং ভাইয়া পাশাপাশি দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পাশে তাকিয়ে দেখি দাদাভাই সেখানে নেই। ডান দিক বাঁ দিকে দেখতে না পেয়ে পিছন ঘুরে দেখি আমাদের থেকে কিছুটা দূরেই একজন বেশ বয়স্ক লোকের সামনে গিয়ে তাকে কিছু বলেই তার পায়ে হাত দিয়ে টুক করে একটা প্রণাম ঠুকে দিল। আমি গেলাম ওদের কাছাকাছি। বৃদ্ধের মুখ দেখে পরিষ্কার বুঝতে পারলাম তিনি দাদাভাইকে চিনতে পারছেন না। দাদাভাই মুখে একটা হাসি নিয়ে বলল, স্যার, আমায় চিনতে পারছেন না? আমি সূর্যকান্ত মজুমদারের ছেলে, অরণ্য কুমার মজুমদার। বৃদ্ধ কিছুক্ষণ ভ্রু কুঁচকে একটু ভেবে তারপর মুখে একটা হাসি এনে বললেন, তাই তো বলি খুব চেনা চেনা ঠেকছে, কিন্তু কে মনে করতে পারছিলাম না। একটু থেমে আবার বললেন, বয়সের চিহ্ন প্রকট হচ্ছে, বুঝলে হে মজুমদার। স্মৃতিশক্তির গায়ে মরছে ধরছে ধীরে ধীরে। দাদাভাই একটু হেসে বলল, না না স্যার, বছর 10 আগে আপনার সাথে শেষ দেখা হয়েছিল, মনে করতে অসুবিধা হওয়ারই কথা। এরপর দাদাভাই আমার সাথে পরিচয় করে দিল বৃদ্ধের। ওর কাছ থেকেই জানতে পারলাম দাদাভাইয়ের কলেজ জীবনে ওর সবচেয়ে পছন্দের প্রফেসর ইনিও অঙ্কেরই প্রফেসর। বৃদ্ধের নাম রবি শঙ্কর বসু। আমি সারাদিন গোয়েন্দা গল্প পড়ি শুনে প্রফেসর বসু হো হো করে হেসে বলল, আরে বলো কি, চন্দ্রকান্তটার তো কোনোদিন বই পড়ার শখ ছিল না, তার ছেলে সে গুণ বেশ ভালোই হয়েছে। এখনকার দিনে কজনেরই বা এই পড়ার অভ্যাস থাকে বলো দেখি। ভালোই হলো আমাদের দলে লোক বাড়লো। তা অরণ্য, তুমি কি করছো এখন? স্যার, আমি প্রেসিডেন্সি কলেজের প্রফেসর। বাহ, খুব ভালো খুব ভালো। এখন আর রহস্য নিয়ে চর্চা করা হয়? হ্যাঁ স্যার, অল্প স্বল্প করা হয় এখনো। দাদাভাইয়ের কথা শোনা মাত্রই দেখলাম প্রফেসর বসুর হাসি মুখটা সেকেন্ড খানিকের জন্য গম্ভীর হল, যেন কিছু ভেবে নিলেন। একবার হাতের ঘড়িটার দিকে তাকিয়ে আবার হেসে বললেন, বুঝলে, আজ একটু জরুরি কাজ আছে, যেতে হবে। তা তোমরা এখানে আছো তো কিছুদিন? হ্যাঁ, আছি। বেশ বেশ বেশ, তো কাল সকালে চলে এসো আমার বাড়ি, কেমন? ইতিমধ্যে সামাং ভাইয়া আমাদের কাছে এসে দাঁড়িয়েছিল। আমাদের কথা শুনে সে বলল, अरे कोई बात नहीं साहब, प्रोफेसर साहब का बांग्ला मुझे पता है,
কাল मैं आपको लेके जाऊंगा। কথা শেষ হলে চলে গেলেন বৃদ্ধ প্রফেসর। আমরাও ফিরলাম সামাং ভাইয়ের বাড়িতে। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর প্রফেসর বসু সম্পর্কে জানতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু ঠান্ডায় রাতের খাওয়ার পর আমি আর চোখ খুলে রাখতে পারলাম না। সোজা গিয়ে ঢুকলাম লেপের তলায়। বেশ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে দেখলাম দাদাভাই আমার আগেই উঠে রেডি হয়ে বসে আছে। আমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। গরম কফি খেয়ে সামাং ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। সামাং ভাইয়ার মা আমাদের ব্রেকফাস্ট করে যেতে বলেছিলেন। দাদাভাই তাতে জানালো যে আমরা বাইরেই খেয়ে নেব। দাদাভাই সামাং ভাইয়াকে বলল আমরা ঘুরে একেবারে প্রফেসর রবিশঙ্কর বসুর বাড়ি হয়ে তবে এখানে ফিরব। গাড়িতে উঠে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় চমৎকার দৃশ্য দেখে রীতিমতো মোহিত হয়ে পড়লাম। রাস্তার একদম গা ঘেঁষেই খাড়া পাহাড়ি খাদ সোজা নেমে গেছে। দূরে নীলচে পাহাড় গিয়ে মিশেছে দিগন্তের একেবারে গায়ে। সেদিকেই তাকিয়েছিলাম, হঠাৎ মনে পড়ল রবিশঙ্কর বাবুর কথা। দাদাভাইকে তাঁর সম্পর্কে জানতে চাইলে দাদাভাই যা জানালো তা কিছুটা এইরকম। প্রফেসর রবিশঙ্কর বসু ছিলেন প্রেসিডেন্সি কলেজেরই প্রফেসর। তখন দাদাভাই কলেজে পড়ত। প্রফেসর বসুর সাথে দাদাভাইয়ের চেনা জানা যদিও এরও আগে। প্রফেসর বসু ছিলেন আমার জেঠুর পরম বন্ধু। আমাদের মহেশতলা গ্রামের পাশেই আছে গোবিন্দপুর গ্রাম। সেই গ্রামেরই জমিদার বাড়ির লোক এই প্রফেসর বসু। এখনো বেশ বড় জমিদারি আছে তাদের। প্রফেসর বসু প্রফেসরের সাথে করতেন নানান দুর্বোধ্য রহস্য নিয়ে চর্চা। না, তিনি কোনো গোয়েন্দা ছিলেন না। শখেই নিজের মতন করে বিভিন্ন রহস্য নিয়ে তদন্ত করতেন। মানুষটার নাকি তুখর বুদ্ধি। দাদাভাইয়ের মতে প্রফেসর বসুর মগজাস্ত্রের ক্ষমতা নাকি ওর থেকেও বেশি। রহস্য নিয়ে অনুসন্ধান ছাড়াও প্রফেসরের আর একটা হবি আছে, সেটা হলো বিভিন্ন দেশের রহস্য বই পড়া। দাদাভাইয়ের কাছ থেকে জানলাম 10 বছর আগে প্রফেসর বসু রিটায়ার করার পর হঠাৎই বেপাত্তা হয়ে যান। দাদাভাই যেহেতু তার খুব কাছের বন্ধুর ছেলে আর তার মতোই রহস্যপ্রেমী, তাই ওকে বেশ ভালোবাসতেন প্রফেসর। দাদাভাইও খুব পছন্দ করত প্রফেসর বসুকে। তার হঠাৎ অন্তর্ধানের পর দাদাভাই প্রচুর চেষ্টা করেছিল প্রফেসরকে খুঁজে বের করে আনার, কিন্তু সে পারেনি। এত বছর পরে নিজের পুরনো গুরুকে খুঁজে পেয়ে সে যে এখন প্রচন্ড খুশি, সেটা ওর আচার আচরণে পরিষ্কার বোঝা যাচ্ছে। 10টা নাগাদ আমরা পৌঁছলাম প্রফেসরের বাংলোতে। চুইখিম থেকে সামতারের দিকে যেতেই পাহাড়ি রাস্তা থেকেই দেখা যায় বাংলোটা। বড় বড় গাছের ছায়ায় বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি করা চমৎকার বাংলো। বাংলোর সামনে প্রকাণ্ড লোহার সিংহদুয়ারের সামনে এসে থামলো আমাদের গাড়ি। মস্ত মোটা পাকানো কালো গোঁফওয়ালা একজন ডানোবাকার ওয়াচম্যান এসে গেট খুলে দিল। বাংলোর সামনে থাকা বাগানে বসে চা খাচ্ছিলেন প্রফেসর বসু। দাদাভাই আর আমি গেলাম তার কাছে। আমাদের দেখতে পেয়ে সাদরে আমন্ত্রণ করলেন প্রফেসর বসু। একটা টেবিল আর 3টে চেয়ার ছিল। আমরা বসলাম। প্রফেসর হাঁক পারলেন, বাবুরাম ইধার আও। তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, বলো বলো, কি খাবে তোমরা? বাংলোতে যাওয়ার কিছু আগেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তাই বললাম শুধু কফি। ইতিমধ্যে আমাদের পিছনে বেঁটে হাট্টা গোট্টা গোছের একজন লোক এসে দাঁড়িয়েছিল। প্রফেসর তাকে বললেন, 2 কাপ কফি লেকে আও। বাবুরাম কফি নিয়ে এলো। প্রফেসর বসু আমাদের নিয়ে গেলেন বাংলোর ভিতর। ভিতরে প্রতিটা কোণায় প্রফেসরের সুরুচি আর আভিজাত্য জল জলে সাক্ষ্য দিচ্ছিল। আমাদের নিয়ে গিয়ে প্রফেসর বসালেন তাঁর স্টাডি রুমে। যদিও স্টাডি রুম কম, আমার তো লাইব্রেরি বেশি মনে হচ্ছিল। ঘরটা ঠাসা শুধু বই। অবাক হয়ে হত বই দেখছি। দাদাভাই আমার কানের কাছে এসে চাপা স্বরে বলল, এ তো খুব কম দেখছিস, ওনার দেশের বাড়িতে এর দ্বিগুণ বই আছে। প্রফেসর বসু স্টাডি রুমে গল্প করতে করতেই আবার উঠল রহস্যের কথা। তখন প্রফেসর বসু দাদাভাইকে হঠাৎই বললেন,
বরণ্য, তুমি কাল বলেছিলে যে এখনো রহস্য নিয়ে নাড়াচাড়া করো। তা আমি যদি তোমাকে এখন একটা রহস্যের সন্ধান দিই, তবে তুমি কি তা অনুসন্ধান করতে পারবে? কথাগুলো বেশ গম্ভীরভাবেই প্রফেসর বসু বলছিলেন। কথাটা শুনেই দাদাভাইয়ের কপালে ভাঁজ পড়ল। প্রফেসর বসু বলতে থাকলেন, আসলে রহস্যের অনুসন্ধানটা আমি করতাম, কিন্তু বয়স হয়েছে যে বুদ্ধির গোড়ায় জং না ধরলেও শরীরে লেগেছে, তা বেশ বুঝি। আর তাই দৌড়ঝাঁপ করা সম্ভব নয়। তাই কোনো প্রাইভেট ডিটেকটিভকে আমি কেস দিতে নারাজ। এখনকার ডিটেকটিভদের আমার চেনা আছে, তাদের দৌড়ও আমি জানি। আর তোমায় আমি চিনি, এবং আর তোমার ক্ষমতার ওপরেও আমার যথেষ্ট আস্থা আছে। আর তোমার মধ্যে পর্যবেক্ষণ আর বিশ্লেষণ করার ক্ষমতা বিশেষভাবে আছে, তাও আমি জানি। তাই তোমাকেই আমি এই রহস্যের সমাধানের দায়িত্বটা দিতে চাই। কিছুক্ষণ নিস্তব্ধতা। আমি দাদাভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম ওর কপালের ভাঁজ তখনও যায়নি, বরং আরো যেন গাঢ় হয়েছে। আমি প্রচুর রহস্য গল্প উপন্যাস পড়ি, তাই আমি পরিষ্কার কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছিলাম। বুকের মধ্যেও উত্তেজনায় ঢিপ ঢিপ করছে। এখন প্রশ্ন একটাই, দাদাভাই কি কেসটা নেবে নাকি ছেড়ে দেবে? এবার ও মুখ খুলল। অবশ্যই স্যার, এ আমার সৌভাগ্য। আপনি বলে যান, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। দাদাভাইয়ের কথা শুনে প্রফেসর বসু যে খুশি হলেন সেটা তাকে দেখলেই বোঝা যাচ্ছিল। সোফায় হেলান দিয়ে বসলো দাদাভাই, আমিও একটু নড়ে চড়ে বসলাম। কথা শুরুর আগে প্রফেসর বসু আরেক কাপ কফি খাওয়ার প্রস্তাব দিলেন। কফি এলো। কফির কাপে চুমুক দিয়ে বেশ গম্ভীরভাবে বলতে শুরু করল প্রফেসর রবিশঙ্কর বসু। অরণ্য, আর তুমি তো জানোই বাড়ির জায়গা জমির প্রতি টান কোনোদিনই ছিল না। সেই কারণে রিটায়ার করার পর বেশ অপরিচিত একটা জায়গা খুঁজে বের করে বাড়ি করে আছি। একান্ত নিরালায় বেশ ভালোই দিন কাটে আমার। এত বছর এখানে আছি, কোনোদিন কোনো রকম সমস্যায় পড়িনি, বুঝলে? হ্যাঁ, কিন্তু এই দিন তিনেক। একটু থেমে প্রফেসর বসু বললেন, দাঁড়াও, কটা জিনিস নিয়ে আসি। উঠে গিয়ে স্টাডি রুমের একটা কোণে থাকা একটা টেবিলের ড্রয়ার টেনে খুলে তার ভেতর থেকে কয়েকটা ভাঁজ করা কাগজ আর একটা ডায়েরি বের করে নিয়ে এলেন আমাদের সামনের টেবিলে। আমি আর দাদাভাই টেবিলের উপর রাখা কাগজগুলোর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি। প্রফেসর বসু আবার বলতে শুরু করলেন, এখানে 3টে চিরকুট আর একটা ডায়েরি আছে। এগুলো তোমার কাছেই থাকবে, কিন্তু এগুলো দেখার আগে আমার কথাগুলো শুনে নাও। এখানে নিশ্চয়ই দেখছো যে এখানকার সব কটা বাড়িতেই হোমস্টের ব্যবস্থা আছে, বা আমার বাড়িতেও সে ব্যবস্থা আছে। কারণটা অন্য কিছুই নয়, নতুন মানুষ দেখতে, তাদের সম্পর্ক জানতে, কথা বলতে আমার বেশ ভালো লাগে। আর তা বেশ ভালোই চলছিল, কিন্তু এই 3 দিন ধরে ক্রমাগত আসতে থাকছে এই চিঠিগুলো। চিঠি নয়, চিরকুটে লেখা হুমকি। এই দেখো। দাদাভাই একটা চিঠি খুলল। হেলে গিয়ে দেখলাম চিঠিতে থাকা লেখাটা। দাদাভাই সেটা পড়ল। তোমার কাছে থাকা জিনিসটা আমায় দিয়ে দাও, নিজের ভালো চাইলে জিনিসটা আমার হাতে তুলে দাও। মোট 2টো চিরকুট, দুটোই খুলে দেখা গেল একই লেখা। আমি আর দাদাভাই চিরকুটগুলো দেখছি। প্রফেসর বসু বলতে থাকলেন, কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, তেমন বিশেষ কোনো দামি জিনিসও কিছু নেই আমার কাছে। তাও অনবরত আসতে থাকা এই হুমকি রীতিমতো ভাবিয়ে তুলছে আমায়। প্রথম দিন সকালবেলা চিরকুট পাওয়ার পর আমি কিছুই বুঝতে পারি না। কোনো যুক্তি না পেয়ে ধরে নিলাম কেউ মজা করছে, কারণ এখানে অনেকেই জানেন আমি অল্প বিস্তর রহস্য পছন্দ করি। তাই হয়তো এমনভাবে আমার সাথে রহস্যের খেলা খেলছেন, তাই আর অতটা আমল দিইনি। কিন্তু গত পরশু, কাল ও আজ আবার একই হুমকি আসায় আমার ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগছে। এই চিঠি কে কেন পাঠাচ্ছে, আর আমার কাছে থাকা দামি জিনিসটাই বা কি, সেটাই তোমায় খুঁজে বের করতে হবে। রহস্যটার অনুসন্ধান আমি করতাম, কিন্তু ওই যে বললাম,
বয়সের ছাপ কিছু পড়েছে, আর তাছাড়া হয়তো ভাগ্য চাই তুমি এই রহস্য ভেদ করো। আর নইলে এত বছর পর এরকম সমস্যায় যখন আমি এমন রহস্যের মধ্যে, তখনই তোমার সাথে দেখা হওয়ার কারণ কি বলো? প্রফেসর বসুর বয়স অন্তত 70 তো হবেই, তার বেশিও হতে পারে। ফর্সা গোল মতো মুখটায় বয়সের শাখা প্রশাখা নিজের বিস্তার করেছে নিজের মতো। গালের চামড়া ঝুলে গেলেও একসময় যে সুপুরুষ ছিলেন তা বোঝা যায়। আমার ধারণা যে সত্যি সেটা প্রমাণ করল স্টাডি রুমের যে দিকটায় ছোট টেবিলটা ছিল সেই দিকে দেওয়ালে বেশ বড় করে ফ্রেমে বাঁধানো একজন সুদর্শন লোকের ছবি। দাদাভাই আমাকে বলেছিল ওটা প্রফেসর বসুর কম বয়সের ফটো। আমাদের প্রত্যেকেরই কফি শেষ হয়ে গিয়েছিল। প্রফেসর বসু একটা সিগারেট ধরালেন, দাদাভাইয়ের দিকে তাকিয়ে বললেন, অরণ্য, তুমিও সিগারেট নিতে পারো। হঠাৎই এমন কথায় দাদাভাই অপ্রস্তুত হয়ে শুধু দুবার বলল, না না না। ওর অপ্রস্তুত হওয়াটা স্বাভাবিক। একজন ছাত্রের পক্ষে তার শিক্ষকের সামনে সিগারেট খাওয়াটা অবশ্যই খুব সুদর্শন নয়, অন্তত আমাদের সংস্কৃতিতে তো নয়। দাদাভাইয়ের এই অপ্রস্তুত ভাব দেখে প্রফেসর বললেন, আরে নাও নাও নাও, অত ভাববার কিছু নেই। এখন আমি তোমার প্রফেসর নয়, আর তুমি আমার ছাত্র নও, বরং আমি আপাতত তোমার ক্লায়েন্ট। তোমায় তো বারবার বলেছি অরণ্য, ডিটেকটিভকে সবসময় নিজের অ্যাটিটিউডটা ধরে রাখতে হয়। দাদাভাই একই রকম ভাবে বলল, না না না। দাদাভাইয়ের কথা শেষের আগেই প্রফেসর বললেন, থাক, আমি জানি তুমি বলবে যে তুমি স্মোকিং করো না, কিন্তু ইয়াং ম্যান, তোমার বয়ের সাথে ছেঁটে থাকা টাইট জিন্সের পকেটে থাকা লাইটার আর সিগারেট বাক্সের ছাপ যে দেখা যাচ্ছে। এবার আমি অবাক হয়ে গেলাম। সত্যি লোকটার পর্যবেক্ষণ ক্ষমতা দারুণ। দাদাভাই আর কথা না বাড়িয়ে পকেট থেকে সিগারেট বের করে ধরালো। প্রফেসর ওকে সিগারেট অফার করেছিল, কিন্তু ও নেয়নি। গোল্ড ফ্লেক ছাড়া অন্য কোনো সিগারেট সে খায় না, তা সে যতই দামি উৎকৃষ্ট সিগারেট হোক না কেন। একদলা ধোঁয়া ছেড়ে আবার বলতে শুরু করলো প্রফেসর, আর চিঠি আসার কথাটা তো আমি বললামই। এবার এই রহস্য সম্পর্কে আমার কিছু ধারণা, আর সম্ভবত এই রহস্যের সাথে যুক্ত আর একটা রহস্যের কথা বলি। এই হুমকি আসা শুরু হওয়ার কদিন আগে একটা ছেলে আসে আমার কাছে, আর সে জানালো এখানে কদিন থাকতে চায়। ছেলেটার বয়স তোমার মতোই হবে। নিজের পরিচয় হিসাবে সে জানিয়েছিল সে একজন লেখক, একটা প্লট মাথায় আছে, লেখার জন্য এসেছে। নাম বলেছিল রজত কর্মকার। তাকে দেখে বা কথা বলে আমার মনে তাকে নিয়ে কোনো সন্দেহ হয়নি, কিন্তু তবুও তার পরিচয়পত্রের জেরক্স রাখলাম। ছেলেটার বাসস্থান কলকাতার সল্টলেকে, আর তার ছেলেটা বেশ শান্ত ভদ্র স্বভাবের ছিল। বেশ ভালোই চললো দুদিন। হঠাৎ তৃতীয় দিন সকালে রজত হন্তদন্ত হয়ে আমায় বলল সে চলে যাচ্ছে কলকাতায়, তার কোনো আত্মীয় বিশেষ অসুস্থ। আমি আর কিছু বলিনি, ভাড়া সে মিটিয়ে রেখেছিল। কিন্তু কিছু না বললেও আমি রজতের চোখে সেদিন পরিষ্কার ভয় দেখেছিলাম। বুঝলে তো অরণ্য, এই ঘটনার পরের দিন সকাল থেকে আসতে শুরু হলো হুমকি। প্রথমে ছেলেটাকে এই রহস্যের সাথে জড়িনি, কিন্তু কাল রাতে যখন তোমাদের বিদায় জানিয়ে চলে এলাম, তখন হঠাৎই মাথায় রজতের কথা এলো। বাড়ি এসে যে ঘরটা সে ছিল সেটা ভালো করে খুঁজলাম, এই ডায়েরিটা ছাড়া আর কিছুই পেলাম না। রজতকে ফোনেও পেলাম না, খোঁজ করে জানলাম ঠিকানাটা ভুয়ো। একটু থেকে প্রফেসর বললেন, আমার মতে এই ছেলেটাও এই হুমকি চিরকুট রহস্যের সাথে কোনোভাবে যুক্ত। কোনো বড় ষড়যন্ত্র চলছে এই রহস্য বলয়ে। আমি জানি তোমরা এখানে ঘুরতে এসেছ, এমন কেসে জড়ানোর কথাও নয়, তবু তোমায় বলছি ব্যাপারটা একবার তড়িয়ে দেখতে পারো। দাদাভাই এবার হেসে বলল, এমন করে কেন বলছেন স্যার? রহস্য আমাদের এমনিতেই পছন্দের। তাছাড়া আপনি আমার গুরু, আপনার কোনো চিন্তা নেই। এ রহস্যের জাল আমিই কাটব। প্রফেসর বসুর কাছ থেকে ওই দিনই চিঠি কটা আর ডায়েরিটা নিয়ে আমরা চলে এসেছিলাম। প্রফেসর আমাদের অনেকবারই তাঁর বাড়িতে থাকতে বললেন, অন্তত যতদিন আমরা চুইকিমে আছি। কিন্তু দাদাভাই জানালো যে আমরা অলরেডি সামাং ভাইয়ের বাড়িতে উঠে গেছি।
ওই দিন বিকেলে আর ঘুরতে যাওয়া হয়নি। কারণটা হচ্ছে প্রফেসর একে পেয়েছেন রহস্যের গন্ধ, আর এখন তিনি হয়ে উঠেছেন একজন গোয়েন্দা। বাবা যখন ওকে কোনো কেসের কথা শোনায় তখন ও এমনই গুম মেরে থাকে। এখন ও সিগারেটের পর সিগারেট পোড়াবে আর ওর মগজাস্ত্র একটা একটা করে কাটবে রহস্যের চাল। দাদাভাইয়ের নীরবতা ভাঙে রাতে খাওয়া হয়ে যাওয়ার পর, যখন আমরা ঘুমানোর জন্য বিছানার লেপের তলায়। শান্ত গম্ভীর গলায় বলল দাদাভাই, সমু, স্যার যে সমস্যাটায় পড়েছেন সেটা নিয়ে তোর ধারণা কি? বিশেষ কিছুই না। আমার মতে প্রফেসর বসুর কাছে এমন কোনো মূল্যবান জিনিস আছে বা তিনি লুকিয়ে রেখেছেন যেটা পাওয়ার জন্য কেউ বা কারা তাকে ওইসব হুমকি দেওয়া চিঠিপত্র পাঠাচ্ছে। সে হয়তো ভাবছে বৃদ্ধ মানুষ ভয়ে আছে, বের করে দেবেন। আর আগন্তুক রজত কর্মকার? হ্যাঁ, ওই লোকটার ব্যাপারেও ভেবেছি। প্রফেসর যা বললেন তা শুনে আমারও মনে হয় এই কেসের সাথে লোকটার অনিবার্য সম্পর্ক আছে। হয়তো ওই রজত কর্মকার বলে লোকটাই এই সব চিঠি পাঠাচ্ছে। সে নিজে ছদ্মবেশে মূল্যবান জিনিসটা খুঁজতে এসেছিল, কিন্তু না পেয়ে এই সব করছে। আর প্রফেসরও তো বললেন যে ঠিকানাটা ভুয়ো। দাদাভাই আমার কাঁচ চাপড়ে বলল, বাহ, জব্বর ধরেছিস তো, তোর বুদ্ধি খুলছে, বুঝলি তো। তবে আরও প্র্যাকটিস লাগবে। আমি তোর সাথে আংশিকভাবে একমত। লোকটা কেসের সাথে অবশ্যই যুক্ত, কিন্তু সে এই কাজ করছে এটা আমার মনে হয় না। দাদাভাই একটু চুপ করলে আমি ভাবতে লাগলাম যে দাদাভাই কি ভাবছে। ওকে জিজ্ঞাসা করতে যাব, তখনই ও বলল, দাঁড়া, আমার মনে হয় এই রজত কর্মকার নামের ছদ্মবেশী লোকটার জন্য এই চিঠিগুলো আসছে। মানে ধর, তুই এই বাড়িতে আছিস এটা আমি জানি, কিন্তু তুই কাল রাতে এখান থেকে চলে গেছিস সেটা আমার কাছে অজানা। তবে আমি তোকে চিঠি দিলে কোন ঠিকানায় দেব? এই বাড়ির ঠিকানাতেই, যদি নতুন কোনো ঠিকানা না জানা থাকে। উত্তরটা দিয়ে নিজেই চমকে উঠলাম। তার মানে চিঠিগুলো প্রফেসর বসুর জন্য নয়। কিন্তু এমন কেন মনে হচ্ছে ওর? প্রশ্নটা জিজ্ঞাসা করলে সে জানালো, দেখ, এটা আমার অনুমান মাত্র, তবে কোথাও যেন একটা সংযোগ। একটু চুপ করে থেকে দাদাভাই আবার বলল, কাল সকালে কাকাইকে একটা ফোন করতে হবে। আপাতত চল ঘুমিয়ে পড়ি। আর হ্যাঁ, কাল সকাল সকাল বেরিয়ে পড়ব, সামথারটা একবার ঘুরে আসবো। দাদাভাই আবার চুপ। আমার মনে অনেক প্রশ্ন এলেও আমি জানি যে গোয়েন্দা মশাই এখন আর কিছুই বলবেন না। কিন্তু একটা কথা বারবার আমার মাথায় আসছে, বাবাকে ফোন করে কি করবে দাদাভাই? বাবা এই ব্যাপারে কি বা করতে পারে? কিন্তু হাজার প্রশ্নের ঝড় উঠলেও আমি জানি তার উত্তর আমার পক্ষে খুঁজে আনা সম্ভব নয়। অগত্যা চুপ করে লেপের তলায় ঢুকে চোখ বোঝালাম। বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে। দাদাভাই আর সামাং ভাইয়াকে তৈরি দেখে আমিও তৈরি হয়ে নিলাম। চুইখিম থেকে 27 কিলোমিটার দূরে আছে সামথার। দারুণ জায়গা। চুইখিমের থেকেও লোক কম, বাড়িঘরও কম, কিন্তু পাহাড় বন জঙ্গলের অগাধ বিচরণ। সামথার ভিউ পয়েন্ট থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার তুষার শুভ্র মাথা। তাতে সকালে সূর্যের প্রথম আলো পড়ে দেখায় আরো সুন্দর। মুগ্ধ হয়ে দেখছিলাম প্রকৃতির অনবদ্য সৃষ্টিকে। দাদাভাইও একই কাজ করছিল, শুধু মাঝে একবার আমাদের থেকে একটু আলাদা হয়ে ফোনে কিছুক্ষণ কথা বলে নিয়েছিল। অল্প কিছু কথা আমারও কানে গেছে, তাই থেকেই বুঝলাম ও বাবার সাথে কথা বলছিল। কিন্তু যে কথাটা শুনে আমার মনে প্রশ্নের ঝড় দ্বিগুণ হয়ে গেছিল সেটা হলো একটা নাম, আর নামটা হলো গোল্ডেন ইগল। এখানে বলে রাখি কি এই গোল্ডেন ইগল। শেষ 2 মাস কলকাতায় হঠাৎই শুরু হয় প্রবল চুরি। বড় বড় জুয়েলারি শপ থেকে শুরু করে মধ্যবিত্তদের বাড়ি সব জায়গাতেই চুরি হতে লাগলো। চুরি যাচ্ছিল শুধু দামি দামি হিরে জহরত। রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল সমগ্র কলকাতাবাসী। বিভিন্ন থানায় আসতে লাগলো শয়ে শয়ে চুরির অভিযোগ।
পুলিশ প্রশাসন হাজার সক্রিয় হয়েও কোনো সুফল করতে পারছিল না। হাজারো সিকিউরিটির পরেও ঈগল পাখি যেমন ছোঁ মেরে তার শিকার নিয়ে যায়, তেমনি সেই চোরও চুরি করতে থাকলো একের পর এক দামি দামি জুয়েলারি। এমনই সময় একটা চুরির কেস আসে বাবার কাছে। চুরি হয়েছিল কলকাতার এক নামী ব্যবসায়ীর বাড়িতে। তিনি আমার বাবার বিশেষ পরিচিত হওয়ায় তিনি গোপনে তদন্ত করার দায়িত্ব দিয়েছিলেন বাবাকে। বাবা কেসটার তদন্ত করছিল আর দাদাভাইকেও বলেছিল তাকে সাহায্য করার জন্য। কিন্তু কলকাতার গোল্ডেন ইগল রহস্যের সাথে চুইখিমে প্রফেসর বসুর হুমকি চিঠি রহস্যের সংযোগ কোথায়, সেটা হাজার ভেবেও বুঝলাম না। দাদাভাইকে জিজ্ঞেস করব ভেবেও ওর মুখ দেখে করলাম না, কারণ বাবার সাথে কথা বলার পরে সে প্রচণ্ড গম্ভীর হয়ে গেছে। আর তারপর থেকে সে আর বেশি কথাও বলেনি। রাস্তায় শুধু একবার বলেছিল, স্যারের কাছে আজও চিঠি এসেছে কিনা জানতে হবে। বেলা 10:30 নাগাদ আমরা গিয়ে উপস্থিত হলাম প্রফেসর বসুর বাড়ি। আগের দিনের মতো আজও তিনি বসেছিলেন বাগানে। আমরা গেলে তিনি আমাদের নিয়ে গেলেন তাঁর স্টাডি রুমে। কফি আর স্ন্যাক্স এলো। স্যার, আজও কি হুমকি চিঠিটা এসেছে? না, কাল পর্যন্ত এলেও আজ আর আসেনি। ওগুলো তো নিশ্চয়ই ডাকে আসে না। কি করে পেলেন আপনি ওগুলো? তুমি নিশ্চয়ই দেখেছো, আমার বাগানের পিছনে পাঁচিলটার প্রায় গা ধরেই জঙ্গলটা শুরু হয়েছে। যে পাঁচিলটা দেওয়া আছে সেটাও বিশেষ উঁচু নয়। ওই পাঁচিলে গোড়াতেই পড়ে থাকতো চিঠিগুলো। আমি রোজ সকালে উঠে বাগানে হাঁটি, আমি পেতাম ওগুলো। রজত কর্মকার এখান থেকে চলে যাওয়ার পর থেকেই এই চিঠির উপদ্রব, তাই তো? হ্যাঁ। আচ্ছা স্যার, রজতবাবুর কি ডান দিকের ভ্রুটা মাছ বরাবর কাটা ছিল? প্রফেসর বসুও অবাক, আর আমার কথা তো ছেড়েই দিন। আমার অবাক হওয়ার কোনো সীমা ছিল না। প্রফেসর বললেন, হ্যাঁ, কাটা ছিল। বলেছিল ছেলেবেলায় পুড়ে গিয়ে ফেটে গিয়েছিল। কিন্তু তুমি কি করে? এতক্ষণ বাদে দেখলাম ওর মুখে হাসি ফুটেছে। অল্প হেসে দাদাভাই বলল, সব বলবো আপনাকে, তবে তার আগে আমার কিছু কথা অনুযায়ী কাজ আপনাকে করতে হবে। আমি আর প্রফেসর দুজনেই তখন চুপ। দাদাভাই বলে যাচ্ছে, স্যার, আপনার কাছ থেকে যা শিখেছি আর আমার অনুমান শক্তির উপর বিশ্বাস রেখেই বলছি, আজ রাতেই হয়তো এই কেসের সমাধান হবে। কিন্তু তার জন্য কয়েকটা কাজ করতে হবে। আজ আপনি দারোয়ানজি আর বাবুরামকে ছুটি দিন, আর আপনিও চলুন আমার সাথে। আমার ধারণা, যে আপনাকে চিঠি দিচ্ছে সে জানে আপনার বাড়িতে কিছু মূল্যবান জিনিস আছে, আর বাড়ি ফাঁকা থাকলে সে আসবেই সেই মূল্যবান জিনিস সরাতে। তখনই তাকে ধরা সম্ভব। আর একটা কাজ করলে ভালো হয়, লোকাল পুলিশ স্টেশনে খবর দিয়ে কিছু সাহায্য লাগবে। প্রফেসর বসু অবাক হলেও কোনো কিছু বলল না। দাদাভাইয়ের চোখে মুখে তখন যে ভাব ছিল সেটা দেখে এমনিতেই তাকে কিছু জিজ্ঞাসা করার সাহস কারোরই ছিল না। প্রফেসর শুধু বললেন, লোকাল থানায় আমার চেনা জানা আছে, আমি কথা বলে দিচ্ছি। এরপর দাদাভাইয়ের কথা মতোই প্রফেসর বাবুরাম আর দারোয়ানজিকে ছুটি দিলেন। তাঁরা চলে গেলে প্রফেসরকে বলে দাদাভাই একবার গেল সেই ঘরটায় যেখানে ছিলেন রজত কর্মকার। না, আমাদের ঢুকতে দেয়নি। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বেশ কিছুক্ষণ পর আবার বেরিয়ে এলো সে। মুখে ছিল একটা সাফল্যের হাসি। এরপর দরজা বন্ধ করে আমরা প্রফেসরকে সাথে নিয়ে বেরিয়ে গেলাম। রাত তখন প্রায় 12:30 মতো। সম্পূর্ণ নিশুতি পুরো জায়গাটা। ঠান্ডাও জবরদস্ত। মাঝে মাঝে পাহাড়ি ঠান্ডা হাওয়া বরফের ছুরির মতো এসে ফুটছিল 3 পরদের মোটা জ্যাকেট ভেদ করে। একটা অসহ্য সাসপেন্স বুকে নিয়ে প্রফেসর বসুর বাড়ির পাশে কিছুটা দূরে একটা বেশ বড় ঝোপের আড়ালে দাঁড়িয়েছিলাম আমরা 4 জন। আমি, দাদাভাই, প্রফেসর বসু আর লোকাল থানার ওসি প্রবোধ রঞ্জন ব্যানার্জি। প্রবোধ রঞ্জন বাবুর বয়স 40-এর মতো। লম্বা চওড়া সুঠাম দেহ, ব্যক্তিত্বে একটা কড়া পুলিশি ছাপ, কিন্তু
মানুষটা প্রচণ্ড সুভাষী, কথাবার্তা প্রচণ্ড মার্জিত। কথাবার্তার পর যা বুঝলাম, তিনি প্রফেসরকে অত্যন্ত সমীহ করেন। প্রফেসরকে এই ঠান্ডায় কষ্ট করে রেডে থাকতে বারণ করেছিলেন তিনি, কিন্তু সেই কথা শুনে প্রফেসর বসু তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। বলেছিলেন, তুমি কি জানো আমার ফিটনেস সম্পর্কে? আছো না? আর রহস্যের গন্ধে আমি আরো ইয়াং ফিল করছি, আমি যাবই। অগত্যা প্রফেসরও গেলেন। তবে লোকটা কিন্তু সত্যি আমাদের সাথে পাল্লা দিয়ে সেই ঠান্ডায় ছিলেন। সকালবেলা প্রফেসরকে নিয়ে আমরা বেরিয়ে সরাসরি যাই থানায়, যেখানে প্রবোধ রঞ্জন বাবুকে সব জানিয়ে প্ল্যান করা হলো। দাদাভাই ওসিকে আড়ালে নিয়ে গিয়ে কিছুক্ষণ কথা বলেছিল। তখন কি কথা হয়েছিল আমি সেটা জানি না। যেটুকু জানতাম সেটা হলো, প্রফেসর বসুর বাড়িতে গোপনে নজর রাখতে হবে। কোনো সন্দেহভাজন কিছু ঘটলেই আমাদের জানানো হবে, তারপর আমরা যাব। ফোর্সও কাছেই থাকবে, খবর পেলেই অ্যাকশনে নামবে। হঠাৎ করে কেউ এমন বললেই পুলিশ বিশেষ মাথা ঘামায় না, কিন্তু দাদাভাইয়ের সাথে আলাদা কথা বলার পরই তিনি প্রচণ্ড অ্যাক্টিভভাবে সাহায্য করেছিলেন। প্ল্যান অনুযায়ী সব হলো, কিন্তু সারাদিন কোনো খবর না আসায় যখন আমাদের সাসপেন্স কমতে বসেছে, তখন এসেছিল খবরটা। ওসি প্রবোধ রঞ্জন বাবু টেলিফোনে কথা বলার পর বললেন, একটা গাড়ি সন্দেহজনকভাবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কেউ গাড়ি থেকে নামেও নি আর কেউ গাড়িতে ওঠেও নি। আমরা কি একবার গিয়ে দেখব? দাদাভাইয়ের প্রশ্ন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে গাড়িটা? উত্তরে ওসি বললেন, তাও প্রায় 3 ঘন্টা হতে যায়। দাদাভাই উত্তর শুনে হেসে বলল, ইঁদুর ফাঁদ পরীক্ষা করছে, চলুন বের হওয়া যাক। যখন আমরা খবর পেয়েছিলাম তখন বাজে 11টা। তারপর প্রফেসরের বাড়ির কাছে এসে গাড়িটা দেখি। তারপর থেকে আমরা ঝোপের আড়াল থেকেই নজর রাখতে লাগলাম। সকাল থেকে ঘটনাগুলো এমনভাবে পরপর চলছিল, আমি আমার মাথার মধ্যেকার প্রশ্নের ঝড় আর সহ্য করতে পারছিলাম না। এই কেসের সাথে কলকাতার গোল্ডেন ইগলের সম্পর্ক কোথায়? দাদাভাই বাবার সাথে কি কথা বলল? ওসি প্রবোধ রঞ্জন বাবুকেই বা কি বলল যা শুনে তিনি এত আগ্রহী হলেন? দাদাভাই কেমন করে জানল রজত কর্মকারের ডান ভ্রু কাটা? এগুলো ছাড়াও আর একটা প্রশ্ন আমার মাথায় আসছিল, যদিও সেটা আসার কারণ বুঝতে পারলাম না। দাদাভাই কি এখানে শুধু ঘুরতেই এসেছিল? সব প্রশ্ন একসাথে আমার কাছে অসহ্য হয়ে উঠছিল। দাদাভাইকে বেশ কয়েকবার সবকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু প্রতিবারই ও বলেছিল, সময় এসেছে সবটা জানার, তবে আর কিছুক্ষণ অপেক্ষা কর। অপেক্ষার পর্ব চলছে। হঠাৎ আমরা ঝোপের আড়াল থেকে প্রফেসরের বাড়ির সদরের হলুদ অল্প আলোয় দেখলাম সম্পূর্ণ কালো রঙের সিনেমায় দেখানো চোর বা ডাকাতের মতন জামা কাপড় পরা একজন চারিদিক ভালো করে দেখে সোজা এগিয়ে গেল সদর দরজার দিকে। তারপর সে সম্ভবত দরজার তালা ভাঙল আর চুপচাপ ঢুকে পড়ল বাড়ির মধ্যে। মিনিট 3 অপেক্ষা করার পর দাদাভাই বলল, চলুন, ইঁদুর ধরা দিয়েছে। খুব সাবধানে ধীরে ধীরে আমরা এগিয়ে গিয়ে ঢুকলাম বাড়ির মধ্যে। ততক্ষণে বাকি পুলিশ ফোর্স এসে ঘিরে নিয়েছে বাড়ি, সেটাও নিঃশব্দে। বাড়ির একতলারই একটা ঘর থেকে টর্চের ইতস্তত আলোকরশ্মি দেখা যাচ্ছিল। ধীরে ধীরে 4 জন এগিয়ে গেলাম ঘরটার দিকে। এই ঘরটায় রজতবাবু থাকতেন। দরজা থেকে উঁকি মেরে দেখলাম অজ্ঞাত লোকটা তছনছ করে ফেলছে ঘরটা, যেন পাগলের মতো কিছু খুঁজছে। আচমকাই সিংহের মতো গর্জন করে ঢুকলো দাদাভাই। মিস্টার গোল্ডেন ইগল, আপনার খেলা শেষ। আমরাও গিয়ে ঢুকলাম ঘরে। প্রফেসর দরজার পাশে থাকা সুইচ বোর্ড থেকে জ্বালিয়ে দিলেন ঝলমলে আলো। সেই আলোতেই সম্পূর্ণ ঘরটা দেখলাম। বেশ বড় ঘরটা, সাজানো গোছানো সুন্দর ঘর। দেওয়ালগুলো সাজানো রকমারি সামগ্রীতে।
বিছানা, টেবিল, চেয়ার, র্যাক ছাড়াও ছিল গোটা 5 ফুট 2 অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামগুলো মাছ ঠাসা, আর সেই অ্যাকোরিয়ামগুলোর কাছে আকস্মিকতায় ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে সেই অজ্ঞাত লোকটা। লোকটা খুব বেশি বড় শরীরের নয়, রোগা ছোটখাটো শরীরের। লোকটা হয়তো নিজের প্যান্টের পকেট থেকে রিভলভার বের করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তার হাতে গুলি করে তাকে নিরস্ত করলো ওসি। লোকটা মাটিতে পড়ে কাতরাচ্ছে। দাদাভাই এগিয়ে গিয়ে টেনে খুলে নিল লোকটার কালো মুখোশ, তারপর বলল, ওয়েলকাম মিস্টার গোল্ডেন ইগল। আপনার আসল নাম আর স্বরূপটা দয়া করে যদি আমাদের সামনে আনেন তবে বাধিত হই। দাদাভাইয়ের কথা শেষ হতে পারেনি, তখনও চকিতে দেখলাম মেঝেতে বসে মাথা নিচু করে থাকা লোকটা ছিটকে উঠল। তার বাঁ হাতটা দাদাভাইয়ের দিকে ছুঁড়ে দিল। সাথে সাথেই বিদ্যুতের গতিতে মার্শাল আর্টের একটা মার প্যাচে একটু সরে গিয়ে গোল্ডেন ইগলের হাতটা খপ করে ধরে নিয়ে তার ঘাড়ে একটা ধাক্কা দিল দাদাভাই। লোকটা অজ্ঞান হয়ে গেল। আর দাদাভাই যে হাতটা ধরেছিল তাতে দেখলাম একটা ছোট্ট ছোঁচালো প্রাণঘাতী ছুরির পলা উঁচু হয়ে আছে। শিউরে উঠলাম। একটা গুলি খেয়ে হাতে নাতে ধরা পড়েও লোকটা কি পরিমাণ বেপরোয়া। আহত জন্তুর মতো প্রতিপক্ষকে শেষ করার কি ভয়ানক সাহস। প্রবোধ রঞ্জন বাবু যখন গোল্ডেন ইগলকে নিয়ে চলে যাচ্ছেন তখন আমি লোকটার মুখ দেখেছিলাম। চোখ বুজে থাকলেও তার মুখে ধূর্ততা আর নৃশংসতা পরিষ্কার। ফর্সা গায়ের রং, ভ্রু দুটো চোড়া, টিকালো নাকের তলায় পাতলা গোঁপটা তার মুখকে আরো ধূর্ত করে তুলেছে। রাতে আর আমাদের ফেরা হলো না সামাং ভাইয়ার বাড়ি। প্রফেসরের বাড়িতেই থাকা হলো। ঠিক করা হলো কফি খেতে খেতেই সমস্ত রহস্যকে প্রকাশ্যে আনবে দাদাভাই। সেই কথা শুনে ওসি বললেন, আমিও কি এখানে থাকতে পারি? বুঝলাম তিনিও সবটা জানেন না, তাই সবটা জানার লোভ সামলাতে পারছেন না তিনি। কিন্তু দাদাভাই বলল, গোল্ডেন ইগলের কি হবে আপনি যদি এখানে থাকেন? সে নিয়ে ভাববেন না, বাইরে ফোর্স আছে, ওদেরকে আমি সব বলে রেখেছি, ওরা সব দেখে নেবে। আর আপনি যা মক্ষম ঘা দিয়েছেন, মনে হচ্ছে ও এখন আর উঠতে পারবে না। প্রফেসরের স্টাডিতে বসে চুপচাপ শুনছিলাম আমরা, আর দাদাভাই বলে চলল, কলকাতায় হঠাৎই প্রচুর মাত্রায় সোনা, হিরে, জহরত চুরি হতে শুরু হয় মাস 2 আগে। চোরকে কেউ দেখেও নি, জানেও না তার নাম। নিউজে আর সাধারণ মানুষের মুখে তার নাম হয় গোল্ডেন ইগল। এই গোল্ডেন ইগলের চুরি যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমন হঠাৎই বন্ধ হয়ে যায় 2 সপ্তাহ আগে। শেষ চুরিটা হয়েছিল কলকাতারই একজন বিশিষ্ট শিল্পপতির বাড়িতে। চুরি হয়েছিল একটা নেকলেস। সম্পূর্ণ সোনার তৈরি নেকলেসটায় ছিল 12টা হিরে বসানো। এমনিতেই প্রচুর চুরির কেস নিয়ে তখন পুলিশের নাকের জলে চোখের জলে অবস্থা। এমন সময় এই কেসটা নিয়ে গোপনে কাজ করার প্রস্তাবটা কাকাইকে দেন সেই শিল্পপতি। গোপনে তদন্তের জন্য কাকাই একজন গোয়েন্দাকেও নিযুক্ত করেছিল। এরই মধ্যে একদিন যে গোয়েন্দাকে কাকাই দায়িত্ব দিয়েছিল সে জানালো যে নিজের নেটওয়ার্ক মারফত সে জানতে পেরেছে নেকলেসটা বেচা কেনার কাজ শিলিগুড়িতে হতে চলেছে। গোল্ডেন ইগল স্বয়ং নাকি সেখানে উপস্থিত থাকবে, তাই সে শিলিগুড়িতে আসে। এবার প্রফেসরের উদ্দেশ্যে দাদাভাই বলল, আপনার বাড়িতে থাকা রজত কর্মকার আসলে সেই গোয়েন্দা। তার আসল নাম চিন্ময় বাগচি। এই শিলিগুড়ি আসার পরেই শুরু হলো সমস্যা। প্রথম কদিন ঠিকঠাক খবরাখবর আদান প্রদান হলেও হঠাৎই একদিন কটা মেসেজ পাঠানোর পরে আর কোনো খোঁজ পাওয়া যায় না চিন্ময় বাগচি। মেসেজগুলোয় তিনি বলেছিলেন যে তিনি প্রফেসরের বাড়িতে আছেন। তারপর তিনি বলেন কেউ তার পিছনে লেগেছে, চোরাই মালও সে উদ্ধার করতে পেরেছে। এরপর তিনি কাকাইকে একটা ফোন করেন এবং কিছু বলার আগেই একটা আর্তনাদ করে চুপ করে যান। লাস্ট লোকেশন ট্র্যাক করে জানা যায় তিনি এখানে ছিলেন। এরপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি। কাকাই আমাকে সবটা বলার পর আমি নিজের ইচ্ছাতেই এখানে আসি ব্যাপারটা একটু তলিয়ে দেখতে। ব্যাপারটায় আমি কেমন যেন গূঢ় রহস্যের গন্ধ পাচ্ছিলাম। আমিও বুঝে গেলাম দাদাভাইয়ের এখানে আসার কারণটা। দাদাভাই বলে চলল, চুইখিম আসার পর আমার প্রথম কাজ ছিল প্রফেসর বসুকে খুঁজে বের করা।
তখনও জানতাম না যে স্যারই সেই প্রফেসর বসু। ভাগ্যক্রমে স্যারের সাথে বহু বছর পরে আবার দেখা হয়ে গেল, আর তিনি আমায় তাঁর সমস্যার কথা জানান। প্রথমে আমি প্রফেসরের হুমকির চিঠির সাথে গোল্ডেন ইগলের কোনো লিঙ্ক পাইনি, কিন্তু ওই ডায়েরিটাই এক ধাক্কায় আমায় বুঝিয়ে দিল দুটো কেসই এক সুতোয় গাঁথা, একটার জন্য অন্যটার উৎপত্তি। প্রফেসর প্রশ্ন করলেন, কিভাবে? ও ডায়েরি তো পুরো লেখা শূন্য। দাদাভাই একটু হেসে আবার বলল, না স্যার, একটু নজর করলেই দেখতে পেতেন ডায়েরিটার কয়েকটা পাতার উপরে থাকা কিছু তারিখ মার্ক করা আছে। সেই মার্ক করা সংখ্যাগুলো একসাথে করলে দাঁড়ায় 291510। এটা ছিল চিন্ময় বাগচির আইডি নম্বর। চিন্ময় জানতো যে এখানে থাকা তাঁর পক্ষে নিরাপদ নয়, আবার রাস্তায় ফেরার সময় তার বিপদ হতে পারে। পিছু নেওয়া লোকটা তাঁর বিপদ ঘটাতেই পারে, তাই তিনি চোরাইমাল এ বাড়িতেই লুকিয়ে রেখে যান, এবং নিজের বিপদ হলেও যাতে চোরাইমাল উদ্ধার হয় তাই সেটা ফোন করে জানাতে চেয়েছিলেন। কিন্তু তা আর জানানো হয়নি। সম্ভবত তিনি মারা পড়েছিলেন ফোনে কথা বলাকালীন। যাই হোক, আইডি নম্বরটা পাওয়ার পরই আমি ঘটনাগুলো নতুন করে সাজালাম। কাকাইকে ফোন করে কয়েকটা ব্যাপারে কনফার্ম হলাম। এরপর স্যারকে বাগচির আইডেন্টিটি মার্ক বলতে উনি তো ভেরিফাই করেন, আর আমিও শিওর হই যে কেসটা গোল্ডেন ইগলের সাথে বিশেষভাবে যুক্ত। এই গেল কিভাবে আমি দুটো কেসের যোগসূত্র পাই। এবার বলি ইগলকে ইঁদুরের মতো ফাঁদে ফেলার কথা। গোল্ডেন ইগলের চুরির কেসগুলো ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায়, যেখানে সে চুরি করে চুরির দিনের আগের 3 দিন সে ক্রমাগত প্রফেসরের মতোই হুমকি চিঠি পাঠাতো। স্যারের কাছেও 3 দিন চিঠি আসার পর আজ সকালে না আসায় আমি ধারণা করি আজই কিছু একটা হবে। গোল্ডেন ইগল ইচ্ছা করেই এমন সব চিঠি পাঠাতো যাতে মানুষ সন্ত্রস্ত হয়ে কোনো ভুল করে। সেই ভুলের সুযোগেই সে তার কাজ করে নিত। কিন্তু এবারে তার চাল আমি তাকেই ফিরিয়ে দিই। পুরো বাড়ি ফাঁকা পাওয়ায় হঠকারিতায় সে ভুল করল, পা দিল ফাঁদে, যদিও তার আগে ঘন্টা 3 সে পর্যবেক্ষণ করেছিল। দাদাভাই চুপ করল। ওসি প্রবোধ রঞ্জন বাবু বললেন, বাপ রে বাপ, প্রফেসর মজুমদার, আপনি আমায় যেটুকু বলেছিলেন তার সাথে যে এত গল্প লুকিয়ে আছে তা না জানলে খুব বড় মিস করতাম। প্রফেসর বসু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলেন দাদাভাইয়ের দিকে। তার চোখে নিজের ছাত্রের বুদ্ধি চোরের প্রতি গর্ব স্পষ্ট। আমি জিজ্ঞাসা করলাম, সব তো হলো, কিন্তু সেই চোরাই মাল কই? আমরা সবাই সেই প্রশ্নের উত্তর জানতে চাইলাম। এবারে দাদাভাই তার জ্যাকেটের ইনার পকেট থেকে কয়েকটা লোহার পাতলা পাতের মোড়ক বের করে রাখলো টেবিলে। আমরা অবাক চোখে তাকিয়ে সবাই। দাদাভাই বলল, গোল্ডেন ইগলও বুদ্ধিতে কম যায় না। সে নেকলেসটা গলিয়ে সোনা আর হিরেগুলো আলাদা করে নেয়। চিন্ময় বাগচি সেই হিরেগুলোই উদ্ধার করেছিলেন। তিনি বুদ্ধিমান ছিলেন। গোটা ঘরটায় লোকানোর কোনো জায়গা নেই, তবুও তিনি লুকিয়ে রাখেন হিরেগুলো চোখের সামনেই। ঘরে 5খানা অ্যাকোরিয়াম আছে, সবকটাতেই সাদা পাথর আছে। শুধু একটাতে সাদার সাথে গোটা 12 কালো পাথর ছিল। গুনে গুনে 12টায় কেমন যেন ঠেকলো ব্যাপারটা। অ্যাকোরিয়ামটার কাছে এগিয়ে যেতেই তার ঠিক উপরে আর একটা জিনিস দেখলাম, একটা ছোট ঢাল, তাতে লাগানো 2টো চেনে জড়ানো ছোট তলোয়ার। আপাত দৃষ্টিতে ওটা শুধু ঘর সাজানোর জিনিস। এখানে দোকানে প্রচুর দেখেছি, কিন্তু একটা কথা হয়তো কেউই জানে না, সেটা হলো ঢালটা আসলে একটা চুম্বক। অ্যাকোরিয়ামে 12টা কালো পাথর আর এই চুম্বক, 2 2 4 হয়ে গেল। এবারে দাদাভাই একটা লোহার মোড়ক খুলে তার মধ্যে থাকা জিনিসটা আমাদের দেখালো। ঘরের আলো এসে পড়েছে সেটায়। তার থেকে ছিটকে আসা আলোয় চোখ রাখা দায়, একটা হিরে। চুইখিমে আর দিন 3 থেকে আমরা চলে এসেছিলাম। ফেরার সময় প্রফেসর দাদাভাইকে একটা খাম দিয়ে বলেছিলেন বাড়ি গিয়ে খুলতে। বাড়ি ফিরে দাদাভাই খামটা খুলেছিল। দেখেছিলাম তাতে একটা চিঠি আর 1010 টাকা আছে। চিঠিতে লেখা, প্রিয় অরণ্য,
তোমার মগজাস্ত্রীর ধার অনবদ্য। প্রফেসরের সাথে গোয়েন্দাগিরিও করতে পারো। তুমি তো জানোই, কোনো কাজে যথার্থ মান না দিতে পারলে আমার অস্বস্তি হয়। যদিও তোমার অসাধারণ প্রতিভার কাছে এটা কিছুই নয়, এই সামান্য কিছু তোমার এই অদ্ভুত ক্ষমতার জন্য। এইটা তুমি স্বীকার করো। চিঠি পড়ে দাদাভাইয়ের মুখ হাসিতে ভরে উঠেছিল। আমি ওকে বলেছিলাম, দাদাভাই, তুই সত্যি গোয়েন্দা হয়ে যা। দারুণ সব অভিজ্ঞতা তো হবেই, তার সাথে তোর বুদ্ধির বিকাশও হবে যথেষ্ট। উত্তরে ও কিছু না বলে শুধু হেসে বাইরে বেরিয়ে গেল। শেষ হলো আজকের গল্প গোল্ডেন ইগল রহস্য। গল্প লেখক সাগর ঘোষ, চন্দ্রকান্ত বাবু সুমিত মহালানবিশ, অরণ্য সিদ্ধার্থ, সামাং দীপঙ্কর, রবিশঙ্কর বাবু দিব্যেন্দু, প্রবোধ রঞ্জন ব্যানার্জি রাহুল। গল্প পাঠে আমি সায়ন। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহের সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক সাগর ঘোষকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।